আসসালামু আলাইকুম। যারা আপনারা এনটিআরসি এর প্রিপারেশন নিচ্ছেন, আজকে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের এমসিকিউর ৩ নাম্বার ভিডিও নিয়ে হাজির। এর আগে ২ টা ভিডিওতে আমি আলোচনা করেছি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে। আজকে এটা ৩ নাম্বার ভিডিও। নিচের কোনটি আমরা এখন পড়ব হচ্ছে ৩৫ নাম্বার প্রশ্ন। নিচের কোনটি হেলমহোল্টজ মুক্ত শক্তি F এর সংজ্ঞা? আমরা জানি হেলমহোল্টজ মুক্ত শক্তি F হচ্ছে অভ্যন্তরীণ শক্তি মাইনাস তাপমাত্রা ইনটু এন্ট্রপি, যেখানে ইউ কি, ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, টি হচ্ছে তাপমাত্রা, আর এস হচ্ছে এন্ট্রপিকে বোঝায়। সো এটার উত্তর হবে হচ্ছে উত্তর হচ্ছে এই যে এটা ক নাম্বার। সো আশা করি এটা তো একেবারে অনেকটা মুখস্থ টাইপের। যদি পারেন মুক্ত শক্তি তাহলে তো এমনিই পারবেন, রাইট? এখানে বলছে হেলমহোল্টজ মুক্ত শক্তির স্থির তাপমাত্রায় সিস্টেম থেকে পাওয়া সর্বোচ্চ কাজের পরিমাণ নির্দেশ করে। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা তো এমসিকিউতে আসতে পারে। হেলমহোল্টজ মুক্ত শক্তি মূলত স্থির তাপমাত্রায় সিস্টেম থেকে পাওয়া সর্বোচ্চ কাজের পরিমাণ নির্দেশ করে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট প্রশ্ন চলে যাব। পরিসংখ্যানিক বলবিদ্যায় হেলমহোল্টজ মুক্ত শক্তি F এবং পার্টিশন ফাংশন Z এর মধ্যে সম্পর্ক কোনটি? এখানে মুক্ত শক্তি F এর সাথে পার্টিশন ফাংশন যেটা হচ্ছে মূলত Z, তার সাথে সম্পর্কটা হচ্ছে মাইনাস KT লগ Z। এটাই হচ্ছে মূলত সম্পর্কটা। সো এখানে এটি একটি মৌলিক সম্পর্ক। একবার Z জানা গেলে F থেকে সকল তাপগতীয় রাশি SPU, S হচ্ছে এন্ট্রপি, P হচ্ছে চাপ, U হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বের করা সম্ভব। এবার ৩৮ নম্বর প্রশ্ন, থার্মোডাইনামিক লিমিট বা থার্মোডাইনামিক লিমিট বলতে আসলে কি বোঝায়? থার্মোডাইনামিক লিমিট বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে ক হবে। থার্মোডাইনামিক লিমিট মানে হচ্ছে N মানে অনুসংখ্যা বা সিস্টেমের অনুসংখ্যা হচ্ছে ভেরি ক্লোজ টু ইনফিনিটি, আর যদি ভি আয়তনও ভেরি ক্লোজ টু ইনফিনিটি হয়, মানে অনেক বড় হয়, অনুসংখ্যা অনেক বেশি, আয়তন অনেক বেশি, তাহলে এন বাই ভি যেটা হচ্ছে মূলত একক আয়তনে অনুসংখ্যাকে রিপ্রেজেন্ট করে, সেই এন বাই ভি হবে একটা ধ্রুবক। এটাই হচ্ছে, এই সম্পর্কটাই হচ্ছে থার্মোডাইনামিক লিমিট এর সম্পর্ক। তার মানে উত্তর হবে ক। এখন তাপগতীয় সীমায় এন ও ভি অসীম কিন্তু ঘনত্ব ফাইনাইট, এটাই এতক্ষণ আমরা বললাম। এনও অসীম, ভিও অসীম, আয়তনও অসীম, অনুসংখ্যা অসীম, কিন্তু আমাদের পৃষ্ঠতলের প্রভাব নগণ্য হয়ে যায় এবং বিভিন্ন এনসেম্বল পরস্পর সমতুল্য হয়ে পড়ে। এই সীমাতেই তাপগতীয় ফাংশনগুলো সুসংজ্ঞায়িত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন অবস্থায় কোন অবস্থায় ক্যানোনিক্যাল ও মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল পরস্পর সমতুল্য হয়? কোন অবস্থায়? অতি নিম্ন তাপমাত্রায়, থার্মোডাইনামিক লিমিটে, অতি উচ্চ তাপমাত্রায়, নাকি কণার সংখ্যা ১ হলে? কোনটি সঠিক? এখানকার সবগুলো অপশনের মধ্যে খ নাম্বারটা হচ্ছে সঠিক, সেটা হচ্ছে থার্মোডাইনামিক লিমিটে। একটু আগে যে কোশ্চেনটা ছিল সেখানে আমরা থার্মোডাইনামিক লিমিট নিয়ে আলোচনা করেছি। সো এটার ব্যাখ্যাটা একটু পড়ে নিই। যখন সিস্টেম যথেষ্ট বড় হয়, মানে এন এর মান ভেরি ক্লোজ টু ইনফিনিটি, তখন শক্তির ওঠানামা বা এনার্জি ফ্লাকচুয়েশন নগণ্য হয়ে যায়। ফলে ক্যানোনিক্যাল এনসেম্বলের ফলাফল মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলের ফলাফলের সাথে মিলে যায়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চৌম্বক পদার্থের বা ম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে আইজিং মডেল কোন রাশিকে গুরুত্ব দেয়? কণার অবস্থান, কণার ভরবেগ, স্পিনের পারস্পরিক ক্রিয়া, নাকি কণার আধান? সবগুলোর মধ্যে উত্তর হবে হচ্ছে স্পিনের পারস্পরিক ক্রিয়া। চলেন এবার এটার ব্যাখ্যাটা একটু পড়ি। ব্যাখ্যাটা হচ্ছে আইজিং মডেলে একটি জালির প্রতিটি বিন্দুতে একটি স্পিন উপরে বা নিচে অবস্থান করে এবং নিকটবর্তী স্পিনগুলোর মধ্যে মিথস্ক্রিয়া থাকে। এটি ফেরোম্যাগনেটিজম বোঝার জন্য একটি আদর্শ মডেল। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছেন যে বোস আইনস্টাইন কনডেনসেশন বলতে কি বোঝায় আসলে? বোস আইনস্টাইন কনডেনসেশন বলতে বোঝায় যে
বোসনের একটি বৃহৎ অংশ নিম্নতম শক্তিস্তরে জমা হওয়ার ঘটনা। নিম্নতম শক্তিস্তরে জমা থাকা মানে কি? মানে শক্তি যদি কম থাকে তাহলে না লোয়েস্ট এনার্জি শেলে অবস্থান করে বোসনটা, তাই না? তাহলে যত শক্তি কম তার মানে তার মধ্যে হচ্ছে ততই টেম্পারেচার হচ্ছে কম হবে। সো সে ততই কনডেন্সড অবস্থায় থাকবে, একদম জমে যাবে। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে বলছে যে এখানে বলে দিয়েছে যে বোসনদের একটি বৃহৎ অংশ নিম্নতম শক্তি স্তরে বা গ্রাউন্ড স্টেটে জমা হওয়ার ঘটনা, এটা হচ্ছে উত্তর। আর ব্যাখ্যা হচ্ছে অতি নিম্ন তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রা টিসি এর নিচে বোসনদের তরঙ্গদৈর্ঘ্য এত বড় হয় যে তারা ওভারল্যাপ করে এবং মাইক্রোস্কোপিক কোয়ান্টাম অবস্থা তৈরি করে। ধাতুর পরিবাহী ইলেকট্রনগুলো কোন মডেল দ্বারা ভালোভাবে ব্যাখ্যা করা যায়? অপশন নম্বর ক ক্লাসিক্যাল আদর্শ গ্যাস, অপশন খ বোস আইনস্টাইন কন্ডেনসেশন, অপশন ঘ হচ্ছে ফোটন গ্যাস। কিন্তু উত্তর হবে হচ্ছে গ মুক্ত ইলেকট্রন গ্যাস বা ফ্রি ইলেকট্রন গ্যাস থিওরি, যেটা হচ্ছে এফডি পরিসংখ্যান দ্বারা হিসাব করা হয়। এফডি মানে হচ্ছে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স দ্বারা এটা হিসাব করা হয়। তার মানে ধাতুতে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে আমরা মুক্ত গ্যাসের মতো চিন্তা করতে পারি। মানে আমরা আসলে গ্যাসের পার্টিকেলগুলো ঠিক যেমন মুক্তভাবে ঘোরাফেরা করে একটা রুমের মধ্যে, ঠিক একই রকমভাবে আমরা চিন্তা করতে পারি ধাতুর ভিতরে পরিবাহীর ভিতরে থাকা ইলেকট্রনগুলো এভাবে যেমনি তেমনি যখন তখন যেমনি তেমনি মুভ করতে পারে। সেজন্যই এই ধাতুকে গ্যাসের সাথে তুলনা করা হয়েছে। এর পরবর্তীতে যে প্রশ্ন সেটা হচ্ছে 46 নম্বর প্রশ্ন, সাদা বামন নক্ষত্র বা হোয়াইট ড্রফ স্থিতিশীলতার জন্য দায়ী চাপ কোনটি? অপশনগুলো দেখতে পাচ্ছেন যে তাপীয় চাপ, বিকিরণ চাপ, ইলেকট্রনের ডিজেনারেসি চাপ, আর একটা হচ্ছে নিউট্রনের ডিজেনারেসি চাপ। এর মধ্যে হোয়াইট ড্রফ এটার স্থিতিশীলতা বা ইকুইলিব্রিয়ামে আসার জন্য দায়ী হচ্ছে ইলেকট্রনের ডিজেনারেসি চাপ, মানে হচ্ছে গ নম্বরটা উত্তর। এটার ব্যাখ্যা আমরা যদি একটু দেখি, ব্যাখ্যাটা হচ্ছে সাদা বামনে বা যেটাকে আমরা হোয়াইট ড্রফ বলি, জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর তাপীয় চাপ না থাকলেও ইলেকট্রনের ফার্মি চাপ বা ডিজেনারেসি চাপ মাধ্যাকর্ষণকে প্রতিহত করে নক্ষত্রকে স্থিতিশীল রাখে। সো আমরা জানি যে নক্ষত্র যখন জ্বালানি শেষ হয়ে যায়, ফুয়েল যখন শেষ হয়ে যায় একটা স্টারের, তখন সেটা কয়েকটা পসিবল মানে তার কয়েকটা পসিবল আউটকাম হতে পারে। তার মধ্যে একটা আউটকাম হচ্ছে হোয়াইট ড্রফ। সো সেটা নিয়ে আসলে এখানে আলোচনা চলছে আর কি। এরপরে আমরা আসতেছি নিউট্রন তারা বা নিউট্রন স্টার মূলত কোন চাপ দ্বারা ধৃত থাকে? কোন চাপ দ্বারা? আমরা জানি যে নিউট্রন স্টারের ভিতরে এখানে প্রচণ্ড চাপে ইলেকট্রন প্রোটনের সাথে মিশে গিয়ে নিউট্রন তৈরি করে, এই জন্য এটার নাম নিউট্রন স্টার। কারণ এখানে ইলেকট্রন প্রোটনের সাথে মিশে নিউট্রন তৈরি করে প্রচণ্ড চাপে। সো এটাকে আমরা বলবো নিউট্রনের হচ্ছে ডিজেনারেসি চাপ, ঠিক আছে? এর পরবর্তী প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, যদি তাপমাত্রা টি ইজ গ্রেটার দ্যান 0 হয় তাহলে ফার্মি ডিরাক বন্টন ফাংশন কেমন হবে? অপশনগুলো যদি দেখেন, এটা প্রথমটা হচ্ছে, আমি আবার একটু লিখে দেখাই। প্রথমটা হচ্ছে আসলে ই ইকুয়াল টু ই অফ এফ, এ হঠাৎ 1 থেকে 0-তে নেমে যায়, ই অফ এফ মানে এরকম। এর চারপাশে কেটি এর সমান একটি অঞ্চলে মসৃণভাবে 1 থেকে 0-তে পরিবর্তিত হয়। এই প্রশ্নটা যথেষ্ট জটিল অ্যাকচুয়ালি। এর পরেরটা হচ্ছে সব ই এর জন্য ধ্রুবক, আর লাস্টে হচ্ছে ই বৃদ্ধির সাথে সাথে বাড়ে। আমরা আগে একটু ব্যাখ্যাটা পড়ি। এটার ব্যাখ্যাটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে কিছু ইলেকট্রন তাপীয় উত্তেজনার মাধ্যমে ফার্মি স্তরে উপরে চলে যায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে কিছু ইলেকট্রন তাপীয় উত্তেজনার মাধ্যমে ফার্মি স্তরে চলে যায়। ফলে ফার্মি স্তরের কাছাকাছি একটি অস্পষ্ট অঞ্চল বা ব্লাড রিজিয়ন তৈরি হয়, যার প্রস্থ হচ্ছে
অলমোস্ট ইকুয়াল টু কেটি। সেজন্য এটার উত্তর হচ্ছে খ হবে যে ই অফ এফ এর চারপাশে কেটি এর সমান একটি অঞ্চলে মসৃণভাবে 1 থেকে 0 এ পরিবর্তিত হয়। এর পরবর্তী প্রশ্ন, ফার্মি তরঙ্গ ভেক্টর এবং ইলেকট্রন ঘনত্ব এর মধ্যে সম্পর্ক কি? ফার্মি তরঙ্গ ভেক্টর ই অফ এফ ইজ প্রপোর্শনাল টু n টু দি পাওয়ার 1/3। এটা হচ্ছে সম্পর্ক। তো এগুলো আসলে খুব প্র্যাকটিস করতে হবে, এই জন্য পিডিএফগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য। আর সেখানে এই জিনিসগুলো আমি আরও সুন্দর করে ঠিক করে দিব, সমস্যা নেই। এই যে এগুলো সুন্দর করে লিখে দিব, এগুলো এডিটিংয়ের কোর্স করে দিব, ঠিক আছে, ইনশাল্লাহ। সরি। এখন দেখেন ফার্মি বেগ ভি অফ এফ কিসের সমান? ফার্মি বেগ ভি অফ এফ কিসের সমান? উত্তর হচ্ছে সবগুলোই হবে এটা 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 হচ্ছে √2 ই অফ এফ বাই এম, বা এটা হবে এইচ কাট কে অফ এফ বাই এম, অথবা পি অফ এফ বাই এম, ঠিক আছে। সো উপরের সবগুলাই হচ্ছে উত্তর হতে পারে। আর এই কোর্সটা যদি আমাদের সাথে করেন, ইনশাল্লাহ এই কোর্সে আপনি অসংখ্য পরীক্ষা দিতে পারবেন। আমরা গুগল ফর্মে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতেছি। সো আমাদের ইচ্ছা হচ্ছে প্রায় 100টার উপর মডেল টেস্ট যেন দেওয়া যায় ইনশাল্লাহ, এবং এই মডেল টেস্টগুলো দিলে আপনি নিজেকে যাচাই করতে পারবেন। 100র বেশি অ্যাকচুয়ালি মডেল টেস্ট আমরা আয়োজন করবো ইনশাল্লাহ। ফোনন কি ধরনের কণা? ফোনন কি ধরনের কণা? ফোনন হচ্ছে এক ধরনের বোসন। এর কারণ হচ্ছে বোসন হচ্ছে মূলত ফোর্স ক্যারিয়ার পার্টিকেল। এরা হচ্ছে ফোর্স ক্যারিয়ার। আর ফোনন হচ্ছে একটা ফোর্স ক্যারিয়ার পার্টিকেল। আজকে আলোচনা আমি এখানেই রাখতে যাচ্ছি, আর বড় না করি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।